नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य अनिच्छवतसङ्खरौपधवयधम्मिनु उपजित्वा निरुध्यन्ति तेषां बुपसमोषुकु सभ्ये शत्थमरन्ति स मरिंषु च मरिष्यरे तथैवाहं मरिष्यामि नास्ति मे यत संशय। অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার প্রয়োজন মনে করছি। আজকে দুপুর 2:45 নাগাদ আমি আমাদের ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মাননীয় শ্যামল বড়ুয়া মহাশয়, তিনি বিএমবি হাসপাতালে সিসিউতে ভর্তি আছেন, তাকে দেখার জন্য বেরোবো। ঠিক সেই মুহূর্তে আমার কাছে প্রথম ফোন আসে, আমি মোবাইল চেক করিনি, যে দীপঙ্কর পান্তের খারাপ সংবাদ। ডক্টর দীপঙ্কর পান্তেকে প্রথমে আমি অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। আমি আমাদের টালিগঞ্জ মুরেবনী বৌদ্ধ সমিতি, শিলিগুড়ি বুদ্ধ ভারতী বিহার, হ্যামিল্টনগঞ্জ পুণ্যজ্যোতি বুদ্ধ বিহার এবং আসামের বঙ্গাগাঁও ধর্মদূত বুদ্ধ বিহার, আমার এই 4টি বিহার থেকে, এবং উত্তরবঙ্গ ভিক্ষু সংঘের পক্ষ থেকে, অল ইন্ডিয়া ভিক্ষু সংঘের পক্ষ থেকে পুণ্যদান জ্ঞাপন করছি। শ্রদ্ধেয় ডক্টর দীপঙ্কর মহাতর পান্তে নির্বাণ শান্তি লাভ করুক, এই প্রার্থনা জানাচ্ছি। দীপঙ্কর পান্তের এই দুঃসংবাদ কেউ আমরা আশা করিনি, আশা করতে পারি না, কিন্তু মানুষ মরণশীল, মৃত্যু আমাদের সবাইকে বরণ করতে হবে, এটা বাস্তব সত্য। কিন্তু একটা কাল আছে, সময় আছে, যে ইচ্ছা মৃত্যু শ্রদ্ধেয় বান্ধবনের দূতাঙ্গ সাধক, আমার অত্যন্ত কাছের বন্ধু বা ডক্টর দীপঙ্কর মহাতর পান্তের ক্ষেত্রে দেখানো হচ্ছে। আমাদের মনের মধ্যে সত্যিকার অর্থে বিশাল একটা প্রশ্ন রয়েছে, এটা কি সত্যি হতে পারে? 1988 সাল সম্ভবত আমি আমার গুরুদেব শ্রদ্ধেয় পুণ্যজ্যোতি মহাতর পান্তের সান্নিধ্যে আবদুল্লাহপুর সাক্ষ্যমণি বিহারে আমি ছিলাম, যখন আমি ক্লাস 7-এ পড়ি। আবদুল্লাহপুর ধাতুসত্য বিহারে তখন স্বর্গীয় বিজয়বুদ্ধি পান্তে ছিলেন, তিনিও বৃদ্ধ পব্যজিত ছিলেন। তার একজন সন্তান ছিল শ্রমণ, বিমল বুদ্ধি শ্রমণ। আমি ছিলাম অরঞ্জিত শ্রমণ, তিনি ছিলেন বিমল বুদ্ধি শ্রমণ। এবং ডক্টর দীপঙ্কর পান্তে তিনি ছিলেন ফটিকছড়ি থানার ফরাঙ্গিকিল গ্রামের, সে ফরাঙ্গিকিল বিহারে আমার কাকা শ্রদ্ধেয় সুমো দানোদা পান্তের শিষ্য হিসাবে ফরাঙ্গিকিল বিহারে ছিলেন। এই 1988 সালে আমার সম্ভবত 87 বা 88 বা 89 এরকম একটা সময় হতে পারে। আমরা তিনজনেই আবদুল্লাহপুর রতির ব্রাহ্মণ উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণীতে ভর্তি হই। ক্লাস 7 আমরা পড়ছিলাম, আমরা আগে থেকে ছিল, আমি ক্লাস 7-এ ভর্তি হয়েছি। চিক্স আমি পশ্চিমবঙ্গের এনএসপিয়াতে পড়েছিলাম। গুরুমান্তে আমাকে রেখে চলে গেছিলেন, তারপরে আমাকে অ্যানুয়াল এক্সামের পরে আবদুল্লাহপুর নিয়ে যান। আমি ক্লাস 7-এ আবদুল্লাহপুরে লতিফুর রহমান উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই। আমি 8ম শ্রেণী পর্যন্ত 2 বছর ওখানে পড়াশোনা করি। তখন আমার দীপঙ্কর পান্তে এবং বিমল বুদ্ধি শ্রমণ আমাদের তিনজন শ্রমণের খুব আন্তরিক বন্ধুত্ব শুরু হয়। পরবর্তীতে 1990-91 আমার ঠিক এরকম একটা সময়ে আমি যখন ক্লাস 8-এর অ্যানুয়াল এক্সাম দিলাম, আমি আবার চলে আসি গহিরা। দীপঙ্কর পান্তে এবং বিমল বুদ্ধি যথাক্রমে ফরাঙ্গিকিল এবং আবদুল্লাহপুর ধাতুসত্য বিহার থেকে যায়। পরবর্তীতে দীপঙ্কর পান্তে চলে যান মহামণি পাহাড়তলিতে শ্রদ্ধেয় বর্তমান উপসংঘরাজ শাসনের স্তম্ভ, যার আহাজারি, যার আর্তনাদ আজকে আমাদের সবাইকে ব্যতীত করে তুলেছে, মহামান্য দমপ্রিয় পান্তের সান্নিধ্যে। সেখান থেকে 1994 সালের কঠিন চিবর দান মাসে দীপঙ্কর পান্তে ভিক্ষু হন। অক্টোবর কি নভেম্বর, অক্টোবর হবে, যেহেতু প্রথমে কঠিন চিবর দান হয় মহামণি পাহাড়তলিতে, প্রথম কঠিন চিবর দান অর্থাৎ বর্ষবাসের পরের দিন। তাই ওই বর্ষবাসের পরের দিনে তিনি ভিক্ষু হন। আমি ভিক্ষু হই তার 4-5 মাস পরে, 26শে মার্চ 1995 সালে। আমরা বর্ষাবাসে এক, কিন্তু তিনি আমার থেকে 6 মাসে, প্রায় 5-6 মাসের সিনিয়র দীপঙ্কর পান্তে ভিক্ষু হিসাবে, কিন্তু বসবাস আমাদের দুজনের প্রায় সেম।
আমি 1995 সালে বিজ্ঞ হয়ে 1 বছর আমি গভীর অঙ্কগণাতে কাটাই জাতবনরাম বিহারে। তারপর আমাকে গুরুবান্তে দিয়ে দেন হিঙ্গলা শান্তিধাম বিহারে। কিন্তু দীপঙ্কর বান্তে তখন ইমাম গাজ্জালি কলেজে পড়াশোনা করতেন, আমিও গহিরা কলেজে পড়াশোনা করতাম। দীপঙ্কর বান্তের সাথে আমার বন্ধুত্ব তখনও খুব অটুট ছিল। 1997 সালে শ্রদ্ধেয় চট্টগ্রাম বুদ্ধবিহারের উপাধ্যক্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের প্রাক্তন অধ্যক্ষ, আমার পরম কল্যাণ মিত্র, যিনি বাংলাদেশ সরকারের 21 পদক প্রাপ্ত পরম শ্রদ্ধা জিমুদি বান্তের সাথে আমার রাউজানে কোন একটি বিহারে কঠিন চিবদানে আমার সাথে কিছুক্ষণ কথা হয়। শ্রদ্ধা বান্তেকে আমি নিবেদন করি কলকাতা পড়াশোনা করতে আসার জন্য। বান্তে বলছেন, আসো, আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। তো আমি চিঠি লিখে বান্তে পরবর্তীতে আমার জন্য একটা আমাদের কলকাতা সংস্কৃত কলেজ থেকে আমার জন্য অ্যাডমিশনের পেপার পাঠান, ফর্ম পাঠান। আমার মা তখন সম্মতি ছিল না যে আমি কলকাতা আসি, তাই সেই ফর্মটাই শ্রদ্ধেয় দীপঙ্কর মাহাতো বান্তে ফিল আপ করে পাঠিয়ে দেন উনি এবং আমাদের ডক্টর সুমনপাল মাহাতো ভিক্ষু। তারা দুজনে আগে পাঠিয়ে দেন। আমি পরবর্তীতে মাকে রাজি করিয়ে, গুরুবান্তে রাজি করিয়ে আমি পরবর্তীতে আবার কাছের মান্তে এবং জিনুদি বান্তের সহযোগিতায় আমি আবার ফর্ম ফিল আপ করে পাঠাই। আমি এই সংস্কৃত কলেজে আসি। 1996 সালের 29 অক্টোবর আমি ডক্টর দীপঙ্কর মাহাতো, ডক্টর সুমনপাল মাহাতো, আমরা তিনজন নতুন ভিক্ষু এট এ টাইম একই গাড়িতে কলকাতা আসি। তখন আমাদের দীনবন্ধু বান্তের তত্ত্বাবধানে, আমাদের প্রফেসর সুকুমার চৌধুরীর সহযোগিতায় আমরা পটেরুর বিদর্শন শিক্ষা কেন্দ্রের শ্রদ্ধেয় প্রজ্ঞাজ্যোতি বান্তের দ্বিতীয় সংঘরাজ আমাদের আশ্রয়ে এরপরে বিদর্শন শিক্ষা কেন্দ্রে আমাদের পড়াশোনা শুরু করি 1997 সালের 29 অক্টোবর থেকে। 1997 থেকে 2007, 10 বছর একই রুমে আমি আর ডক্টর দীপঙ্কর বান্তে কাটিয়েছি। 10 বছর আমরা একই রুমে কাটিয়েছি। পটেরুর বিদর্শন কেন্দ্রে 2 রুম, অর্থাৎ দোতলার একটি রুম আছে, সেই রুমের মধ্যে। দীপঙ্কর বান্তে এই যে মানুষ অত্যন্ত সত্যবাদী ছিলেন। আমরা দুজনে খুব বন্ধু, খুব ফ্র্যাঙ্কলি আমরা মিশতাম। আমাদের স্কুল জীবন, আমাদের কলেজ জীবন, আমাদের ইউনিভার্সিটি জীবন আমরা একসাথে কাটিয়েছি। তাকে কখনো আমি কোয়েশ্চেন করতাম কোন একটা বিষয় নিয়ে, তিনি সহজে মিথ্যা বলতেন না। তাকে কোয়েশ্চেন করলে তিনি যদি অ্যান্সার করতে না পারতেন, তিনি সেটা এড়িয়ে যেতেন, সেটা ওভারলুক করে যেতেন, কিন্তু মিথ্যা দিয়ে ডাকার চেষ্টা করতেন না। এটা তার একটা বিশাল গুণ ছিল। যে কোনো বিষয় আভ্যন্তরীণ ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার যা জিজ্ঞেস করতাম কোনো বিষয়ে, উনি যদি সেটা শেয়ার করতে না পারতেন, অনেক কথা আমরা হয়তো শেয়ার করতে পারি না, সে কথাগুলো শেয়ার করতে না পারলে তিনি কিন্তু এড়িয়ে যেতেন বা বলতেন এটা আর কোয়েশ্চেন করো না। এরভাবে আমরা দুজনের মধ্যে এটা খুব ছিল। তিনি সত্য কথা বলার চেষ্টা করতেন, পারতপক্ষে তিনি মিথ্যা বলতেন না। অর্থাৎ একজন ভিক্ষু হিসেবে আমরা বন্ধু হিসেবে অনেকে শেয়ার করতাম, কিন্তু তিনি পারতপক্ষে মিথ্যা কিছু বলতেন না। এটা আমি বান্তের কাছে, অর্থাৎ দীপঙ্কর বান্তেকে দেখেছি। 1997 থেকে 2000 সাল পর্যন্ত আমরা তিনজন কলকাতা সংস্কৃত কলেজ থেকে, রাষ্ট্রীয় সংস্কৃত কলেজ থেকে, এখন কলকাতা সংস্কৃত কলেজ হয়েছে, কলেজ থেকে ইউনিভার্সিটি হয়েছে, সে রাষ্ট্রীয় সংস্কৃত ইউনিভার্সিটি থেকে আমরা তিনজনে অনার্সে পাশ করি। আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। আমাদের সুমনপাল ভিক্ষু তিনি ফার্স্ট ক্লাস সেকেন্ড হন। দীপঙ্কর ভিক্ষু তিনি ফার্স্ট ক্লাস থার্ড হন। প্রথম সেকেন্ড ক্লাস থার্ড হয়েছিলেন, পরে তিনি রিভিউ করে ফার্স্ট ক্লাস থার্ড হয়েছিলেন। 2001 সালে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএতে ভর্তি হই। আমরা তিনজনে এমএতে ভর্তি হই, পালিতে এমএ। আমি আর সুমনপাল বান্তে 2001 সালে স্কলারশিপ পেয়ে যাই। দীপঙ্কর বান্তে স্কলারশিপ পাননি। স্কলারশিপ পেলে নতুন করে এডমিশন নিতে হয়, তাই আমাদের একটা বছর গ্যাপ হয়ে যায়। আমি আর সুমনপাল বান্তে দুজনে আমরা আবার এডমিশন নিই, আমরা আবার নতুন করে রিএডমিশন নিই এমএতে, যেহেতু স্কলারশিপ পেয়েছি। স্কলারশিপ এনজয় করার জন্য আইসিসিআর, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, আমরা স্কলারশিপ পাই। দীপঙ্কর বান্তে যেহেতু স্কলারশিপ পাননি, তিনি আর কোর্স চেঞ্জ করেননি। তিনি 2001 সালে, অর্থাৎ 2002 সালে তিনি মাস্টার্স কমপ্লিট করেন। তিনি সেই বছর, অর্থাৎ ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। আমরা 2003 সালে, তিনি 2002 সালে পাস করেন। আমরা সুমনপাল 2003 সালে পাস করি। তিনি 2002 সালে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল পান আমাদের দীপঙ্কর বান্তে। আমি 2003 সালে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল পাই। দীপঙ্কর বান্তে, আমার যে টপিক ছিল পিএইচডির, আমার টপিক ছিল সেটা হচ্ছে
হিউম্যান রাইটস অ্যাজ ডিপিক্টেড বুদ্ধিজম অ্যান্ড অশোকান এডিক্টস, এটা ছিল দীপঙ্কর পান্তের টপিক। আমার আগে যেহেতু তিনি পাশ করেছেন, আমাদের প্রফেসর, আমাদের অত্যন্ত কল্যাণ মিত্রা দিদি প্রফেসর ডক্টর বেলা ভট্টাচার্যের আন্ডারে দীপঙ্কর পান্তে পিএইচডি এই টপিকটা দিয়ে তিনি শুরু করেন, কিন্তু তিনি এই টপিকটা এড়িয়ে যান। তিনি অর্থাৎ যে কোনো কারণে তিনি অর্থাৎ মানবাধিকার একটু কুটিনাটি আছে বিদায় দীপঙ্কর পান্তে এটা এড়িয়ে যান। তিনি পরবর্তী চলে যান অশোকান শিলালিপুর উপরে তিনি পিএইচডি করেন দীপঙ্কর পান্তে। পরবর্তীতে আমি যখন অর্থাৎ এডমিশন নিতে যাই, এই টপিকটা বেলা দিয়ে আমাকে বলেন যে অর্থাৎ বান্তে আপনি যদি পারেন এটা করুন, আমি সেটার উপরে আমি পিএইচডি করি। কিন্তু আমরা দুজনে 2007 সাল পর্যন্ত একই রুমে ছিলাম। পরে শ্রদ্ধেয় প্রগজিৎ বান্তে 2007 সালের আই থিঙ্ক বাংলাদেশে মারা গেছিলেন। আমার যতটুকু মনে পড়ে তিনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে একটা অশান্তি হয়, তার আগে তিনি মারা গেছিলেন। 2008 সালের এপ্রিল অশান্তি হয়েছিল, 10 এপ্রিল তার জন্মদিন করতে গিয়ে মারা হয়। 2007 সালে বান্তে মারা যান শ্রদ্ধেয় প্রকাশিত বান্তে। আমরা 2008 সালে সম্ভবত 8ই এপ্রিল সম্ভবত আমরা পাটুরিয়া ত্যাগ করি, আমি আর দীপঙ্কর পান্তে। আমরা দুজনে একসাথে চলে যাই নারায়ণপুর পণ্ডিত জ্যোতিপাল বুদ্ধ বিহারে, সেখানে আমরা একটা বসবাস প্রতিষ্ঠান করেছিলাম। তারপরে সেখান থেকে দীপঙ্কর পান্তে চলে যান ঋষিরা ধর্মোদয় বুদ্ধ বিহারে, আমি চলে আসি টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে। দুজন দুই জায়গায় আমরা শিফট হয়ে যাই, দুটো বিহারে আমরা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিই। কিন্তু দীপঙ্কর পান্তের সাথে আমার বন্ধুত্ব কখনো কমেনি। 2011-12 দিকে শ্রদ্ধা দীপঙ্কর পান্তে ইন্ডিয়া ত্যাগ করেন। পিএইচডি কমপ্লিট করার পরে তিনি বাংলাদেশের দিকে চলে যান। বাংলাদেশে গিয়ে প্রথমে তার গুরুদেব শ্রদ্ধেয় ধর্মপ্রিয় পান্তের কাছে ছিলেন। সেখান থেকে তিনি একটু প্রতিবাদী বান্তে ছিলেন, সবকিছু একটা প্রতিবাদ তাঁর ছিল, অন্যায় দেখলে প্রতিবাদ করতেন। তার থেকে কি রিয়াকশন হতে পারে সেটা কোনো সময় তিনি চিন্তা করতেন না। তিনি কিন্তু সত্যি অর্থে সামনে প্রতিবাদী ছিলেন। আর আমরা অনেক ক্ষেত্রে প্রতিবাদ করি, স্থানকাল অবস্থা বোঝানোর সময় আমরা অনেক সময় চুপ থাকি, কিন্তু তিনি সেটা ছিলেন না। তিনি সবকিছুর মধ্যে অন্যায় দেখলে প্রতিবাদ করতেন, তার মুক্ত না হলে তিনি প্রতিবাদ করতেন। এরকম একটা প্রতিবাদী ভিক্ষু ছিলেন। এখানে যত আন্দোলন আমরা করেছি স্টুডেন্ট ভিক্ষু হয়েও দীপঙ্কর পান্তে আমার সবসময় একটা উদ্যোগী ভূমিকা রাখতেন। যে কোনো অন্যায়ের ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন ইনসিডেন্ট, সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে আমাদের দেশের যে কোনো এরকম ইনসিডেন্টের ক্ষেত্রে, ভারতের মধ্যে যে কোনো ক্ষেত্রে আমরা দুজনেই প্রথমে চাপিয়ে পড়তাম। আজকে আমি সত্যিকার অর্থে যখন চিন্তা করছিলাম, আমাকে অনেকে বলছিল বান্তে কিছু প্রতিবাদ করবেন কিনা, আমার হাত নেই মনে হচ্ছে আমার। তো দীপঙ্কর পান্তে 2012 সালের দিকে দেশে চলে যান। 2013 সালের আই থিঙ্ক আমি, সুমনপাল পান্তে এবং দীপঙ্কর পান্তে তিনজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে আমরা পরীক্ষা দিই। দুর্ভাগ্য, আমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল নিয়ে পিএইচডি করে গিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াবো বলে, যে কোনো কারণে আমাদেরকে কোনো স্থান দেওয়া হয়নি। যারা চান্স পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। দীপঙ্কর পান্তে আগে থেকে নির্ধারিত ছিল, যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি যদি চান্স না পান তাহলে তিনি বনে চলে যাবেন, জঙ্গলে চলে যাবেন, ধ্যান করবেন। এরকম ভাবনা দীপঙ্কর পান্তে আগে থেকে নিয়ে রেখেছিলেন। উনি আমাকে অনেকবার শেয়ার করেছেন। অনেকে আপনারা যারা বান্তের সাথে মিশেছেন, আপনারা বান থেকে জানেন যে তিনি এই সিদ্ধান্ত আগে নিয়েছিলেন। 2013 সালে যথারীতি আমি চলে আসি পরীক্ষা, যখন আমাদের যখন কৃতকার্য হয়নি বা আমাদেরকে নেয়নি, আমি আর সুমনপাল পান্তে চলে আসি ইন্ডিয়াতে। দীপঙ্কর পান্তে বাংলাদেশে থেকে যান। তিনি প্রথমত সম্ভবত খাগড়াছড়ি হয়ে পরবর্তীতে বান্দরবানে গিয়ে তিনি ধ্যান সমাধি শুরু করেন। আজকে সম্ভবত সেটার কাল হয়েছে। 2013 সাল থেকে 2024 শ্রদ্ধা দীপঙ্কর পান্তের সাথে আমার দেখা হয়েছে শুধুমাত্র একবার। আমি বাংলাদেশে গিয়েছিলাম, বান্তের সাথে দেখা করার খুব আমার ইচ্ছা ছিল। সম্ভবত 2017 কি 2018 সালে অনুরুদ্ধ পান্তে যখন সম্ভবত জোয়ারা বা সাতবাড়িয়াতে ছিলেন, তখন দীপঙ্কর পান্তেকে একবার ওখানে নেওয়া হয়েছিল সাতবাড়িয়াতে। বান্দরবানকে খুব অরণ্য গুহা, আমি যাওয়ার সাহস করিনি। সাতবাড়িয়াতে যখন বান্তে আসবে শুনলাম, আমি গাড়ি নিয়ে সাতবাড়িয়াতে বান্তেরকে দেখা করতে গিয়েছিলাম দীপঙ্কর পান্তের সাথে। সম্ভবত 2018 সাল বোধ হয়, আমার ফেসবুক যারা আছেন তারা জানেন। 2013 থেকে 4 বছর পরে সম্ভবত প্রথম বান্তের সাথে আমার দেখা এবং শেষ দেখা হয়। জানতাম না এটা শেষ দেখা ছিল। দীপঙ্কর পান্তে একটা আমূল পরিবর্তন আমি সেদিন ফলো করেছিলাম। দীপঙ্কর পান্তে একটা খুব গুণ ছিল, আর একটা, তিনি খুব অধিষ্ঠান পারমি পূরণ করতে পারতেন। অর্থাৎ যেটা ভাবতেন যে এটা আমি করবো, তিনি সেটা করতেন। সেটা করার
অদম্য স্পৃহা তাঁর ছিল, সেটা তিনি কমপ্লিট করতেন। তিনি পাহাড়ে চলে যাবা বা বান্দরবন চলে যাবা, অর্থাৎ কোনো একটা গভীর অরণ্যে চলে যাবা, এটা তার একটা সে প্রভাব। 17 সালে সাতবাড়িয়াতে সম্ভবত 17 কি 18 আমার মস্ত বর্ণে পরে হতে পারে, আমার ঠিক সালটা মনে পড়ছে না। আজকে সুতরাং থেকে বলছেন ফেসবুক থেকে আমার ছবিগুলি বের করতে পারিনি, তাই মনে হচ্ছে 18-19-এর মধ্যে হবে, করোনার আগে বা 20-তে হবে। দীপক মহান্তে দেখা করতে আমাকে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, কারণ দীপক মহান্তে এসে পৌঁছেছিলেন সাতবাড়িয়াতে, তারপর তাকে কুটির দেওয়া হয়েছিল। কুটিরের মধ্যে তিনি কিছু একটা শিষ্যদেরকে লাইন করছিলেন। আমাকে জানা পরেও প্রায় 40 থেকে 50 মিনিট তিনি আমাকে বাইরে ওয়েট করেছিলেন। আমার সেদিন খুব রাগ হয়েছিল যে দীপক মহান্ত আমি ইন্ডিয়া থেকে গিয়েছি বান্ধের সাথে দেখা করার জন্য, তিনি শুনেছেন অরুণজ্যোতি বানতে এসছেন, কিন্তু আমার মতো মানুষ, আমি এত কাছের বন্ধু হয়েও আমাকে প্রায় 8 ঘন্টার বেশি সময় তিনি আমাকে দাঁড় করে রেখেছিলেন বাইরে। এনিহাও লাস্টে গিয়ে অনেক, অর্থাৎ খুব আন্তরিকভাবে আমরা প্রায় 8 ঘন্টার সময় কাটিয়েছিলাম। তিনি আমাকে অনেক কিছু বললেন এবং তিনি এটাও বললেন যে একসাথে আমরা দুজনে ছিলাম, পরস্পরে অনেক কাছে ছিলাম, একসাথে থাকলে অনেক সময় আমরা কথা কাটাকাটি হয়। ওনার একটা সাইনাসের প্রবলেম ছিল, আমার খুব মনে পড়ছে আজকে। আমরা এক রুমে থাকতাম, ওনার সাইনাসের প্রবলেম ছিল, তাই সহজে তিনি ফ্যান চালাতে পারতেন না, বিশেষ করে শীতকালে। আমি আবার গরম সহ্য করতে পারতাম না। এই অবস্থার মধ্যে আমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আপনাদেরকে শেয়ার করে আজকে বানতে নাই, আমি আছি। কতদিন আছে জানি না, কিন্তু আমি তো এখনো আছি। আমরা কি করতাম, এই দুজনের ঝামেলা মেটাবার জন্য কোনো ঝগড়াঝাটি যেতাম না, আমরা লটারি করতাম যে ফ্যান চলবে কি চলবে না। একটা রুমে আমরা দুজন, মাঝখানে একটা চৌকি ছিল, দুদিকে দুটো মাদুর পেতে আমরা ছিলাম। এই ছোট্ট একটা রুমের মধ্যে আমরা দুজনে 10 বছর প্রায় কাটিয়েছি। আমরা একসাথে ছিলাম, না করতাম কলেজে, ইউনিভার্সিটি যাওয়া, তারা তার সময় রান্না করে খেয়ে আমাদেরকে ইউনিভার্সিটি যেতে হতো, তাই সময় কম ছিল। হয়তো দুজন একসাথে আমরা বাথরুমে ঢুকে একজনের একসাথে স্নান করতাম দুজনে। এরকম আমার কাছের বন্ধু বানতে। এই অ্যাসিভ, অর্থাৎ ফ্যান চলবে কি চলবে না তার জন্য আমরা লটারি করতাম, এর কারণে যাতে একজন অসুবিধা হলো একজন যেন, অর্থাৎ কোনো কথা কাটাকাটি না হয়। যদি ফ্যান চলা লটারি উঠে ফ্যান চালাতাম, যদি ফ্যান না চালা লটারি অর্থাৎ না উঠে তাহলে ফ্যান চালাতাম না। ফ্যান না চালালে উনি খুশি, ফ্যান চালালে আমি খুশি। এভাবে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আমরা রক্ষা করতাম। আজকে দুপুর 2:45 নাগাদ যখন বান্তের নিউজটা আমি পাই, পরপর 2টো ফোন আসে। তারপর আমি ফেসবুক খুলি, ফেসবুক দেখে আমি প্রথম জ্যোতি নন্দবিক্ষকে ফোন করি। ওর ফেসবুকটা প্রথম আমি দেখেছি, ও আমার কাছে ছিল শিলিগুড়িতে। ওকে আমি প্রথম ফোন করে বলতে, আমাদের সত্য ঘটনা কি হয়েছে জানি না, কিন্তু বানতে না এটা সত্য। আমি লোকজিৎ বান থেকে ফোন করি। লোকজিৎ বান থেকে ফোন করে আমি অর্থাৎ কথা বলি। তিনি বলছে, বান্তে আমি মহাসভার মিটিং আছি, বান্তে মারা গেছেন, কিভাবে মারা গেছেন এখন জানি না, আমরা বান্তে তথ্য অনুসন্ধান করছি। আমি যাচ্ছিলাম শ্যামল দাকে দেখতে, কিন্তু আজ শ্যামল দাকে দেখার সৌভাগ্য হয়নি, যেতে পারিনি, বেরোতে পারিনি, কারণ গাড়ি ড্রাইভ করার মতো মানসিকতা তখন আমার আর উৎপন্ন হয়নি। দীপক গঙ্গোপাধ্যায় জন্মেছিলেন 1971 সালে, 71 কি 72, আমার থেকে প্রায় 3 বছর বয়সে ছিলেন, কিন্তু বিক্ষুষে আমার 6 মাসে সিনিয়র। আজকে দীপক গঙ্গোপাধ্যায় চলে যাওয়াটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা বিশাল প্রশ্নচিহ্ন রয়েছে। আমি দীপক গঙ্গোপাধ্যায়কে যতটুকু 20 বছর ধরে কাছের থেকে দেখেছি, সুইসাইড করার মতো মানুষ উনি নন। আমি কিছুক্ষণ আগে বিনেশ্রী বান্তের কাছের বান্তের সাথে কিছু কথা শেয়ার হচ্ছিল, আমাদের লোকজিৎ বান্তের সাথেও কিছু কথা শেয়ার হচ্ছিল। তিনি মানুষ কেমন ছিলেন দীপক গঙ্গোপাধ্যায়, যে কোনো ওনার মধ্যে যে স্থির বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি যেটা বলে, যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ঘটনাকে তিনি মুহূর্তে অর্থাৎ বিভিন্নভাবে তিনি সেটাকে অর্থাৎ বিভিন্নভাবে তিনি সেটাকে ম্যানেজ করতে পারতেন। এ প্রচন্ড জ্ঞান তার কাছে ছিল, প্রজ্ঞা ছিল। এরকম মানুষ সুসাইড করতে পারে না। আর বান্তের সুসাইডের যে ছবি আমরা পাচ্ছি, এটা সবার মনের মধ্যে কোয়েশ্চেন, আমাদের মনে কোয়েশ্চেন আছে। যে কোনো মানুষ যখন সুসাইড করতে গিয়েছে, যে কোনো সিদ্ধান্ত যদি নেইও বা, তিনি যখন লাস্ট ব্রেথ ত্যাগ করবেন, তার আগে যে তার ছটপটানি, সেই ছটপটানিতে তার পা যতটুকু অর্থাৎ ডিস্টেন্স মেজের থেকে
এই ডিস্টেন্স তিনি অর্থাৎ বৃদ্ধাঙ্গুল যদি নিচে নামতে চান তিনি নিচে নামিয়ে অর্থাৎ সেটাকে সেভ করতে পারেন। তার শরীরে যে রুম, যে চিবর পড়া, তিনি একদম ছটপটানি করেননি। যদি সুইসাইড তিনি নিজে করা থাকেন, তার চিবর একই রকম থেকে যাবে। এটা বাবা যায় কি করে? এটা কি বাবা যায়? দু তিনটে দিক এখানে কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্ন চিহ্ন আছে। সুইসাইড নোট অনেকের মনের মধ্যে কোয়েশ্চেন, আমাকে অনেকে জিজ্ঞেস করছে বান্তে হাতের লেখা। হাতের লেখা যদি বলেন, আমি হাতের লেখা বান্তের লেখাগুলো খুব ভালো করে ফলো করছিলাম। সুইসাইড নোটের বান্তের হাতের লেখা এক কথা যদি বলি প্রায় 80% মিল আছে। আমি বলছি আমার যতটুকু জানা, আজ থেকে প্রায় 13-14 বছর আগে যিনি দীপঙ্কর বান্তে অর্থাৎ যতটুকু আমি দেখেছি হাতের লেখা প্রায় 80% মিল আছে। কিন্তু বান্তের হাতের লেখা যেটা গোট গোট বাতা এত সুন্দরভাবে হয়েছে, বান্তের হাতের লেখা অনেক স্পিড হয়। আমি হাতে খুব পরিষ্কার, আমি আরো স্পিডে লিখি। বান্তের হাতের লেখাটা স্পিড আছে, টানা আছে, খুব টানা। এত গোট গোট লেখা বান্তের হয় না। লেখাটা নিচে দেখবেন, আমি কালকে রাত্রে লিখেছি 11টার সময় লিখেছে, 12 তারিখে রাত্রিবেলা 11টার সময় লিখেছে, 10টা পর্যন্ত তার শিষ্যরা ছিল, সে কথাটা আমি যাচ্ছি না। সুইসাইড নোটটা আমি একটু আলোচনা করি, যারা অনুসন্ধান করবেন বা যারা ফিউচারে যিনি কাজ করবেন তাদের জন্য বলছি। একজন মহাকাশ্যপ ভিক্ষুর নাম লিখেছে। মহাকাশ্যপ ভিক্ষুর কাশ্যপটা তালবশ হয়, এটা তালবশ হয়নি, লিখেছে মূর্ধন্য স। মূর্ধন্য স বান্তে লেখেন না, বান্তের কারেকশন ভুল হয় না, সহজে ভুল হয় না। আর যদি বলেন যে না সুইসাইড নোট লিখছে মন তো অস্থির ছিল, এই অস্থিরতা আসার মধ্যে দীপঙ্কর পান্তের জীবনের মধ্যে এমন কোনো কারণ কি আছে? ভালো বলতে পারবেন হেপি সাংমা বা তার কাছে যারা আরো শিষ্যরা ছিলেন বা বক্তরা ছিলেন তারা ভালো বলতে পারবেন। এমন কি ইনসিডেন্ট হলো, এমন কি ঘটনা হলো যে দীপঙ্কর পান্তেকে সুইসাইড করার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিতে হবে? দীপঙ্কর পান্তের মতো ভিক্ষু, যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট MA তে গোল্ড মেডেল, PhD, যার এত বক্ত সংখ্য, এত প্রতিপত্তি, এত মানুষের নাম ডাক যশ, তার তুলনায় আমরা কিছু নই। সে মানুষকে সুইসাইড করার মতো সিদ্ধান্ত নিতে হবে, এমন কি ঘটেছে? সুতরাং আমার মন কখনো সায় দিচ্ছে না এটা সুইসাইড করতে হতে পারে। তার কাছের থেকে আমি যতটুকু দেখেছি দীপঙ্কর পান্তেকে সুইসাইড করতে পারার মতো মানুষ দীপঙ্কর পান্তে নন। কোন একটা কিছু এখানে ঘটনা ঘটেছে। আর দু একটা বিষয়ে আরো সন্দেহ আমাদের অর্থাৎ দানা পাচ্ছে যে দীপঙ্কর পান্তে নাকি যে গুহাতে থাকতেন সেটাকে আলাদা টিলা, অর্থাৎ অন্যান্য ভিক্ষু সমান যে টিলাতে থাকতেন দীপঙ্কর পান্তে নাকি সেই টিলা থাকতেন না, অন্য কোনো একটা গুহা থাকতেন। আমি কোথাও বান্ধবান যাইনি, আমার কোনো আইডিয়া নেই। আমি যতটুকু বাইরে বাইরে জানতে পারলাম যে এরকম গুহাতে ছিলেন। কেউ বলছেন বান্তে আজকে পিণ্ডাচরণ করেছেন, কেউ বলছেন পিণ্ডাচরণ করেনি। সেটা যারা এখন কাছাকাছি আছে, যারা শুনছেন, অনেকে জানেন, আমি জানি না। যদি জানেন আমাকে ইনবক্সে লিখতে পারেন যে বান্তে আজকে সকালে পিণ্ডাচরণ করেছেন কিনা। কিন্তু তিনি সুইসাইড করে, অনেকে বলছেন পিণ্ডাচরণ করেছেন, অনেকে বলছেন না পিণ্ডাচরণ করেননি। যে সকালে বান্তে অর্থাৎ ভোরবেলায় অর্থাৎ তিনি অর্থাৎ শিষ্যদের কাছে আসেন, অর্থাৎ তার গুহা থেকে, অর্থাৎ আর্য গুহাতে তিনি আসেন, তখন সবাই পিণ্ডাচরণে বের হন। কিন্তু আজকে শিষ্যরা বান্তে আসেননি, শিষ্যরা নিজেরাই বেরিয়ে গেছেন। তো শিষ্যরা বেরিয়ে এসে তিনি পরে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ বান্তে যখন আসেননি, বান্তেকে দেখতে গেছেন, সেখানে দেখতে পাচ্ছেন বান্তে এরকম ঝুলে আছেন। এটা কি সত্য? আমি জানি না, এই বিষয়টা আমার কাছে পুরো খবর আসেনি। আমি যতটুকু আজকে সারা বিকাল বান্তের সম্পর্কে তথ্য নিয়েছি, এই কথাটা আমার কাছে আসেনি। কিন্তু আমার কাছে যেটুকু কথা আছে, কালকে 10টা পর্যন্ত শিষ্যরা ওনার সাথে ছিলেন, 10টার পরে ওনারা চলে আসেন। আজকে ভোরবেলা বান্তে আসেননি, বান্তে না আসার পরে অর্থাৎ ওরা অর্থাৎ পিণ্ডাচরণে বেরিয়ে গেছেন বান্তে ছেড়ে। আমি যতটুকু খবর পেয়েছি, কতটুকু সত্য জানি না, যে বান্তে আজকে পিণ্ডাচরণ অর্থাৎ ওরা পিণ্ডাচরণ থেকে এসে বান্তের টিলাতে গেছেন, বান্তের গুহাতে গেছেন, সেখানে গিয়ে দেখেন বান্তে ঝুলে আছেন। এটা কি হতে পারে? যখন গুরুদেব আসেননি, শিষ্যরা কি যেতে পারে পিণ্ডাচরণে? যে গুরুবান্ত আসেননি কেন তাকে দেখতে যাওয়া, শিষ্যদের মধ্যে অনেকে বয়োজ্যেষ্ঠ আছেন, অনেকে সিনিয়র আছেন, তাদের কর্তব্য। এখানে আমি জানি না কোনটা সত্য। এখানে হাতের লেখা, চিঠি, বান্তের ঝুলে থাকা, এই বিষয়গুলো ইদানিং তো আকসার ঘটছে। ক্রাইম রিপোর্ট যারা অর্থাৎ দেখেন বা জানেন যে এরকম আকসার ঘটছে। ভান থেকে যে কেউ বা কারা গানের মুখে যে চিঠি লেখান নেই, যদি লিখেও থাকেন আমি জানি না, পেশা দিয়ে লেখান নেই সেটাও জানি না। বান্তের দীপঙ্কর বান্তে যে হাতে লেখাটা লিখেছেন, একটা সুইসাইড নোট এত পরিষ্কার হতে পারে না। হাতে লেখা 80% মিল থাকলো বা বান্তের হাতে লেখা হলো, আমি জানি না, সেটা ফরেনসিক রিপোর্টে বলতে পারবে যদি সেটা হয়। কিন্তু এখন দুটো প্রবলেম আমাদের যতটুকু মনে হয়। একটা প্রবলেম হচ্ছে দীপঙ্কর বান্তে যদি
সুসাইড করেও থাকেন, তাহলে কেন দীপঙ্কর পান্তে সুসাইড করতে বাধ্য হলেন? এটা একটা বিশাল কোয়েশ্চেন। দীপঙ্কর পান্তের মতো মানুষ, যিনি প্রায় 10-12 বছর ধরে দ্রুতাঙ্গ সাধনা করছেন, আমি মানছি আপনারা যারা নেগেটিভ বলবেন, যারা দীপঙ্কর পান্তে পছন্দ করেন না, যারা দীপঙ্কর পান্তের বিরোধিতা করেন, বা যারা দীপঙ্কর পান্তেকে বা সমান্তরালভাবে বা বিভিন্নভাবে রিসার্চ করে দেখেন, কিন্তু তিনি এই যে 12-13 বছর তিনি যে অরণ্য গুহার মধ্যে কাটাচ্ছেন, সেটা আমি আপনি বা সাধারণ বিক্রয় আমরা তো পাচ্ছি না। দীপঙ্কর পান্তে তো সেটা করেছেন। তার মধ্যে যে ধ্যান একদম হয়নি, ধ্যান করেননি সেটা তো নয়, তিনি ধ্যান করেছেন, তিনি গ্রন্থ সাধনা করেছেন, বিদর্শন সাধনা করেছেন। তো সেরকম ভিক্ষু সুসাইড করতে যাবেন? তিনি তো সামাজিক ভিক্ষু ছিলেন না, তার কাছে কিছু অভাব ছিল না, বিহার তার, আশ্রম তার, ঠিক অর্থাৎ পুরো গুহা গুম্পা অর্থাৎ আর্য গুহা তার, অসংখ্য ভক্তমন্ডলী তার, সদ্দেহ ধর্ম প্রিয়বান্তের মতো একটা স্তম্ভ গুরু, একটা অর্থাৎ এত বড় বিশাল একটা অর্থাৎ শক্তি তার কাছে রয়েছে। তো সে মানুষটা সুইসাইড কেন করতে যাবেন? আমার মনে হয় না। আমার মতো অসংখ্য ভক্তমন্ডলী, অসংখ্য ভিক্ষু সংগ্রহ মনে হচ্ছে না, এটা বিশ্বাস করা আমাদের সম্ভব নয়। কিন্তু এখন যদি কোনো হত্যাকাণ্ড হয় তাকে বান্তের সাথে, বাংলাদেশ সরকারও কি ঠিকভাবে তদন্ত করবে? কারণ এটা তো সরকারেরও বদনাম। এটা আমাদের কাছে বিশাল একটা চাপ। আজকে নাকি ময়নাতদন্ত হয়নি, আজকে ডেড বডি বান্তে রেখে দেওয়া হয়েছে বান্দরবন সদর হাসপাতালে। আমি যতটুকু খবর পাচ্ছি একটা চেষ্টা চলছে, আগামীকাল বান্দরবনে ময়নাতদন্ত না করে চট্টগ্রাম শহরে নিয়ে এসে তদন্ত করার একটা চেষ্টা চলছে। জানি না কতটুকু ফলপ্রসূ হবে, সেটা হলে খুব ভালো। ময়নাতদন্ত অনেকটা রিপোর্ট আমাদেরকে ক্লিয়ার করবে যে বান্তে ঘটনা আসলে কি হয়েছে। কিন্তু যাই হোক, আমরা তো একটা রত্নকে হারিয়ে ফেলেছি। এরকম কিছুদিন আগে, কয়েক বছর আগে স্বর্ণঙ্কর ভিক্ষু, ডক্টর স্বর্ণঙ্কর ভিক্ষু মারা গেছেন পাহাড়তলিতে। এদিকে সুনীতান্ত বান্ত মারা গেছিলেন মস্তবিনীকে। এক একজন রত্ন হঠাৎ হঠাৎ চলে যাচ্ছেন। দীপঙ্কর বান্তের মতো আরেকজন এরকম ভিক্ষু, এরকম সাধক, এরকম ধর্মপ্রচারক, এরকম অন্যায়ের প্রতিবাদী দ্বিতীয় জন পাওয়া খুব টাফ। এনেকে তো আর আমরা ফিরে পাবো না। 13 জুলাই 2024 আমরা একজন রত্নকে হারিয়ে ফেলেছি। কখনো কখনো মনে হয় আজকে চট্টগ্রাম বুদ্ধ বিহার নিয়ে যা হচ্ছে, আমি নাম বলতে চাই না, যারাই করছেন সেদিন আমাদেরকে আটকিয়েছিলেন তারাই। কোথাও কোথাও এই মানুষগুলোর প্রতি আমাদের মৈত্রী কমে যায়। সেদিন নাকি জিনুবুদ্দি বান্তুর উপর রাগ করে আমাদেরকেও ইউনিভার্সিটিতে ঢুকতে দেয়নি, আমাদেরকে পড়ানোর সুযোগ করে দেয়নি, যে বান্তার এখনো চাকরি করবে, বান্তার এখনো পড়াবে। যেটা জিনুবুদ্দি বান্তুর উপর রাখছিল সেটা নাকি আমাদের উপর বর্তিয়েছিল। পরবর্তীতে যা খবর পেয়েছিলাম কথাটা অনেকটা সত্য। যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীপঙ্কর পান্তে পড়াতে সুযোগ পেতেন, আজকে তিনি বান্দরবন যেতেন না। বান্দরবন গিয়েছেন, সে যতিক্ষতায় তিনি সাধনা করেছেন, ধর্মপ্রচার করেছেন, অসংখ্য মানুষকে দুঃখ মুক্তির পথ চেষ্টা করেছেন। আজকে একটা আশ্রম করে অনেক ভিক্ষু শ্রমমন্দির তৈরি করেছেন, অনেক কিছু পরিবর্তন করেছেন, জীবনকে সুশৃঙ্খল করেছেন। ওনার ওখানে অনেক সাধু মারা ছিল, তাদেরকেও তিনি ছেড়েছেন। অনেকটাই ভিক্ষু সম্বন্ধে নিয়ে তিনি চলছিলেন। কিন্তু এমন কি হলো, সদ্দেবান থেকে অকালে চলে যেতে হলো? বিশাল মনের মধ্যে কষ্ট। আমরা থাকি ভারতে, আপনারা যত বলেন আমরা এখানে আন্দোলন করবো, একটা সত্য কথা না জানা পরে আমরা আন্দোলন করতে পারি না। ইনসিডেন্ট যখন সত্য হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনও করতে পারি না। আমি ভাবলাম কালকে একটা প্রতিবাদ, আমরা একটা মানববন্ধন এখানে করবো, কিন্তু আমরা এখানে মানববন্ধন করা না করা সেম। এ দিয়ে সরকারে বা আমাদের ভারত সরকারের কোনো টনক নড়বে না, বা আমাদের বাংলাদেশ হাই কমিশনের কোনো টনক নড়বে না। কালকে ময়নাতদন্তের পরে যদি রিপোর্ট যদি ঠিক আসে, কি হয় জানার পরে তারপর আমরা বুঝতে পারবো যে বান্তের কি হয়েছে। ময়নাতদন্ত যেন ঠিক মতো হয়। যারা বাংলাদেশের অর্থাৎ আমাদের বড় বান্তারা আছেন, যারা পাওয়ারফুল বা প্রশাসনের সাথে যোগাযোগ রাখেন বান্দারা আমাদের, তাদের মাধ্যমে আমাদের বক্তমন্ডলে যারা আছেন, বাংলাদেশের মধ্যে এরকম ইনসিডেন্ট প্রায় ঘটছে। বিশ্বাস করুন, আমি সে কারণে বাংলাদেশ যাওয়ার সাহস পাইনি। আমি হয়তো একটু প্রভাব খাটালে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়ানোর সুযোগ পেতাম। যারা সেদিন ইন্টারভিউ নিয়েছিলেন তারা অনেকে জানেন আমাকে কিরকম ভাবে অপার করেছিলেন, কিরকম। আমি একটু যদি চেষ্টা করতাম কিন্তু বাংলাদেশে আমি অত পড়াবার সুযোগ পেতাম। কিন্তু আমার মনে হয়নি যে বাংলাদেশে আমরা নিরাপদ। এটা বলতে পারেন বাংলাদেশে এত বান্তে আছে না, আছে,
কিন্তু ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতা অনেক ক্ষেত্রে ওখানে কিন্তু রক্ষা হয় না। যিনি যিনি আমাদের দীপঙ্কর পান্তে প্রতিবাদী ছিলেন, সাংমা সমাজে বান্তে যখন এখান থেকে গিয়ে ওখানে যখন একটা নাম প্রতিপত্তি হচ্ছিল, আমাকে কয়েকজন সাংমাই বিক্ষুরও বান্তের সম্পর্কে ইন্ডিয়াতে থাকাকালে বান্তের সম্পর্কে তথ্য দেন, আমাকে শেষটা ফালটা দিয়েছিলাম। এই ঘটনার মধ্যে বড় কিছু নিহিত রয়েছে। বান থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বান্তে যে চিঠিটা লিখেছেন সুসাইড নোট, ওখানে দেখবে নিচে ইরেজার দিয়ে কিছু একটা মুছে দেওয়া হয়েছে। আপনার খেয়াল করবেন, অর্থাৎ নোটটার মধ্যে নিচে, অর্থাৎ তারিখের নিচে দুদিকে কোনার মধ্যে ইরেজার দিয়ে কিছু একটা মোছানো হয়েছে। বান্তে যে প্যাডটার মধ্যে লিখেছেন সেই প্যাডটা ওখানে আর কোনো কপি আছে কিনা সেটা যারা ওখানে আছেন তারা একটু দেখতে পারেন। যে প্যাডটা একটা সিম্বল আছে বাঁ পাশে কোনায়, বাঁ পাশে কর্নারে, অর্থাৎ কি প্যাড সেটা একটা, অর্থাৎ কোন কোম্পানির প্যাড একটা সিম্বল আছে। ডান দিকে যখন তারিখের নিচেও অর্থাৎ বান্তের ইরেজার দিয়ে কিছু লেখা, অর্থাৎ মুছানো হয়েছে। বান্তের লাস্ট লাইন যে লিখছেন, একটা ওয়ার্ড আমার কাছে মুহূর্তে চিঠিটা আমার হাতে নেবে, আমি অর্থাৎ পাচ্ছি না। ওখানে একটা লিখেছেন, বান্তে লিখবেন যে তোমার গুরু, এই শব্দটা লিখছেন কাছে শিষ্যদের, তোমাদের শব্দটা লেখেননি। মহাকাশ্য মানান ভুল, এরকম অনেক ছোট ছোট বিষয় যেগুলো আছে এগুলো কিন্তু খুব কোয়েশ্চেনেবল। আমার মনে হয় না এখনো পর্যন্ত শ্রদ্ধার ডক্টর এফ দীপঙ্কর বান্তে আত্মহত্যা করার মতো মানুষ, বা আত্মহত্যা করেছেন, বা স্বইচ্ছায় এই তিনি সুইসাইড নোট লিখেছেন। এটা খুব তদন্ত সাপেক্ষ। আমরা ভারতীয় বৌদ্ধরা এখানে দীপঙ্কর পান্তে আমাদের সাথে দীর্ঘকাল ছিলেন। অসংখ্য বক্তমণ্ডলী তার পাটাইল বিদ্যাসন শিক্ষা কেন্দ্র, নারায়ণপুর পণ্ডিত বুদ্ধ বিহার, ঋষিরা ধর্মোদয় বিহার, ঋষিরা বাসী এবং সারা পশ্চিমবঙ্গ তথা ভারতের মধ্যে দীপঙ্কর পান্তেকে অনেকে জানে, অনেকে শ্রদ্ধা করেন। সারা বিশ্বে অসংখ্য বক্তমণ্ডলী দীপঙ্কর পান্তের মতো ব্যক্তিত্বকে আমরা রেসপেক্ট করি। আমরা চাই দীপঙ্কর পান্তের এই যে ঘটনা, আমরা জানি পান্তেকে ফিরে পাবো না, কিন্তু আরেকটা বান্তের জীবনে যেন এরকম কালো দিন না আসে, এরকম রত্ন যেন এরকম অর্থাৎ আমাদের কাছ থেকে আর বিদায় না নেয়। তার জন্য সুষ্ঠু তদন্ত করে বান্তের সত্যি ঘটনা কি হয়েছে সেটা আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে, ভারতীয় বৌদ্ধদের পক্ষ থেকে আমরা সুষ্ঠু তদন্ত আশা করছি। এবং ভবিষ্যতেও আমাদের সকল ভিক্ষু সংঘ যারা আছেন তারা সব দিকে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। যতটুকু জানতে পারলাম দীপঙ্কর পান্তে একটা টিলার মধ্যে একা থাকতেন, আর্য গুহা যেটা বলছে সেটার মধ্যে একা থাকতেন। যেটা দীপঙ্কর পান্তে সত্যিকার হয়ে তাকে কেন থাকতেন জানি না, কারণ তিনি নিজেই বলতেন তাকে খুন করার সম্ভাবনা রয়েছে, তাকে অর্থাৎ মেরে ফেলার সম্ভাবনা আছে, তিনি নানা বক্তব্যের মধ্যে তিনি সেটা বলেছেন। তাহলে দীপঙ্কর পান্তে কেন একা থাকতেন? আর যারা বান্তের সাথে সহসাহায্য ছিলেন তারা কেন বান্তেকে সতর্ক করেননি? আর্য গুহাতে যে দু একজন যাওয়ার পারমিশন ছিল তারা কতটুকু নির্দোষ? আজকে যে বদ্ধ মহিলা চিঠিটা পাঠ করেছেন, আমি তো আশ্চর্য হয়ে গেছি। যদি চিঠিটা আমাকে পড়তে দিত, আমি বান্তের সাথে 13 বছর কোনো সংযোগ নাই, শুধু একদিন আমার দেখা হয়েছে 8 ঘন্টা, আমি যদি চিঠিটা সুইসাইড নোটটা পড়তে যেতাম, আমার মনের অবস্থাটা কি হতো? আজকে যে বদ্ধ মহিলা চিঠিটা পড়েছেন, সেই চিঠি তার হাতে থাকার কথা নয়, সেটা তো পুলিশের হাতে থাকার কথা, এটা তো ফরেন্সিক রিপোর্ট হবে, এটা এদিক ওদিক যায় কি করে? এবং তিনি যে নির্দ্বিধায় চিঠিটা পড়ে গেলেন, আমি পরবর্তীতে জানতে পারলাম তিনি নাকি হ্যাপি সাকমা। এই বদ্ধ মহিলা সম্পর্কে আমাদের একটা সুন্দর একটা ধারণা ছিল, এই বদ্ধ মহিলা সম্পর্কে আমাদের একটা বিশাল শ্রদ্ধা ভক্তি ছিল, ভালোবাসা ছিল। তিনি যে নির্দ্বিধায় চিঠিটা পাঠ করছেন, আমি নিজে আশ্চর্য হলাম। আমি পরে জানতে পারলাম, যখন খবর নিলাম যে বদ্ধ মহিলা কে, তখন বলছে এটা হ্যাপি সাকমা। আমি আশ্চর্য হলাম যে হ্যাপি দিন মনের মধ্যে দীপঙ্কর পান্তে চলে গেছেন, সেই দুঃখটা কোথায়? যত দীপঙ্কর পান্তে নিত্য কথা বলুক, আমরা তো অনিত্যের কথা বলি, আমাদের এই যে এখানে ছিঁড়ে যাচ্ছে সেটা হ্যাপি দিন মনের মধ্যে আসেনি। যে নির্দ্বিধায় তিনি চিঠিটা পাঠ করে যাচ্ছে, মনে চিঠিটা যেন তার হাতের লেখা, যেন আমি যেন একটা চিঠি একটা নোট যদি আমি লিখি তাহলে আমি সেইভাবে সে বাসায় অর্থাৎ সেটাকে পাঠ করতে পারবো। অর্থাৎ হ্যাপি সাকমা যদি হয়ে থাকেন, তিনি যেভাবে চিঠিটা পাঠ করেছেন, অর্থাৎ সুইসাইড নোটটা পড়ছেন মিডিয়ার সামনে, আমি তো আশ্চর্য হয়ে গেছি। বড় কিছু একটা কাণ্ড এখানে ঘটেছে দীপঙ্কর পান্তের জীবনের সাথে। আমরা চাই দীপঙ্কর পান্তের এই
চলে যাওয়া সুষ্ঠু তদন্ত হোক। কেন কিভাবে দীপঙ্কর পান্তেকে ছেলেদের শেষ করে দেওয়া হলো তার সুষ্ঠু তদন্ত হোক। আপনারা যারা সচেতন বাংলাদেশিরা আছেন, আমরা এখান থেকে কিছু করতে পারবো না। আমরা ফ্রান্সে যারা আছেন, আমেরিকাতে যারা আছেন, আমরা হয়তো আন্দোলন করতে পারবো, হয়তো সবাই মানববন্ধন করতে পারবে, এতে সরকারি কিছু হবে না। কিন্তু যারা লোকালি আছেন, বান্দরবনে আছেন, যারা চট্টগ্রামে আছেন, যারা প্রশাসনের সাথে ভিক্ষু সংঘ বলুন বা দায়ক সংঘ বলুন, যাদের একটা সুসম্পর্ক আছে বা আপনাদের পরস্পর সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমি এবং আমরা ভারতীয় আমরা প্রার্থনা করি যে দীপঙ্কর পান্তের এই চলে যাওয়াটা যেন প্রকৃত সত্য নির্ধারিত হয়, উন্মোচিত হয়। বান্তের দান দক্ষিণার হিসাবটা কারা রাখতো? দীপঙ্কর পান্তের দান দক্ষিণের হিসাব কার কাছে থাকতো? টাকা পয়সা কোন ব্যাংকে থাকতো? বান্তের অ্যাকাউন্ট ছিল না, আমি যা জানতে পারলাম। সেটা কি কোনো সমিতি অর্থাৎ ফাউন্ডেশন আন্ডার আছে, না কোনো ব্যক্তি বিশেষের কাছে আছে? আমি জানি না কতটুকু সত্য মিথ্যা। কোনো উপাসিকার অর্থাৎ যে উপাসিকার পাঠ করেছেন তার কাছেও কিছু থাকতে পারে বলে আমার কাছে নিউজ হচ্ছে। এই উপাসিকাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, অনেকটা সত্য বেরো হবে। এই উপাসিকার সাথে যেহেতু বান্তের প্রধান সেবিকা যিনি ছিলেন, তাকে যদি জিজ্ঞাসাবাদ ভালো করে করা হয়, আমি রিমান্ড টিমান্ড বুঝি না, আমাদের কয়েকজন ভিক্ষু যদি ঠিক ঠিকভাবে কোয়েশ্চেন করে ওনাকে বসিয়ে, আমি পুলিশের কথা বলছি, তাহলেও কিন্তু সত্য বেরোতে পারে। দীপঙ্কর পান্তে আসল সত্য বের হোক, হেপে চাকমাও চাইবেন যদি তিনি নির্দোষ হয়ে থাকেন। তার যারা শিষ্যরা আছেন, যাদের নাম বান্তে 12 জনের নাম লিখে গেছেন, তার মধ্যে মহাকাশ্যপ নাগসেনের নাম স্পেশাল লিখেছেন। মহাকাশ্যপ সম্ভবত বান্তে জ্ঞাতিব্রাতা। সুতরাং আপনাদের উচিত, তাদের কাছে মোবাইল নেই, তারা ওখানে ফেসবুক অর্থাৎ মোবাইল ব্যবহার করেন না, তারা আমাদের এই মেসেজ তাদের কাছে পৌঁছবে না। কিন্তু যারা জ্ঞাতি আত্মীয়রা আছেন, তারা এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা উচিত। প্রশাসন কি করবে জানি না। প্রশাসন সত্যি কথা এখন যদি বান্তে যদি খুন হয়ে থাকেন, সেটা বাংলাদেশ সরকারের একটা বদনাম। তাই বাংলাদেশ সরকার পুলিশ কতটুকু কি করবে জানি না। ওখানকার কিছু লোকাল যারা একটু আনসোশ্যাল মানুষ আছেন বা আনসোশ্যাল গ্রুপ আছেন, মিলিটেন্ট গ্রুপ আছেন, তাদের দিকেও আঙ্গুল যাচ্ছে। নানাভাবে নাকি বান্তেকে তারা হুমকি দমকি দিতেন। তাদের সাথে বান্তের যারা 2-1 শিষ্য এবং 2-1 বক্তা উপাসক উপাসিকা যারা বান্তের কাছাকাছি ছিলেন, তাদের সাথে কতটুকু লিঙ্ক আপ আছে সেটা একটা ভেবে দেখা দরকার। আজকে বিকেল থেকে 3টা থেকে অনেকক্ষণ আমি এগুলো নিয়ে নিজে নিজে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন তথ্য যতটুকু পেরেছে সংগ্রহ করার চেষ্টা করেছি। কারণ মন মানছে না, দীপঙ্কর পান্তেকে এভাবে বিদায় দিতে কোনোভাবে মন মানছে না। কালকে বান্তের পোস্টমর্টম হবে, কি বান্দরবনে হবে না চট্টগ্রামে হবে জানি না, আমরা এখান থেকে কিচ্ছু করতে পারছি না। যারা ওখানে আছেন প্লিজ দেখুন, এরকম রত্ন, এরকম একজন ভালো শিক্ষাবিদ, এডুকেটেড মং, মেডিটেটর মং সত্যিকার অর্থে চলে যাওয়াটা আমাদের সকলের কাছে কষ্টের। তথাগতের কাছে প্রার্থনা করি, আমাদের ভিক্ষু জীবনের কাছে প্রার্থনা করি, আমরা পুণ্যদান করি। শ্রদ্ধায় দূতাঙ্গ সদর দীপঙ্কর পান্তে আমার অত্যন্ত কাছের বন্ধু। তিনি যেভাবে আমাদের কাছ থেকে চলে গেলেন, আমরা বান্তেকে পুণ্যদান করছি। বান্তে যেন পরলোকে একই তেজিত থাকেন। এরকম যেন বান্তে মানুষকে, শিষ্য প্রশিষ্যকে যেন আবারও তিনি বুদ্ধ শাসনে জন্ম নিয়ে যেন তার যে আরাধ্য কাজ যেটা তিনি সম্পন্ন করে যেতে পারেননি বা তাকে করে যেতে দেওয়া হলো না, বান্তে যেন সে কাজগুলো করে। বান্তেকে আমরা পুণ্যদান করি, শ্রদ্ধা নিবেদন করি। আমার সাথে সংযোগ না থাকলেও দীর্ঘদিন তিনি ছিলেন, তাকে সত্যি কথা আমি আর সুমনা পাল নিশ্চয় খুব মিস করছি। পরেরবাসী, নারায়ণপুরবাসী, রিসরাবাসী যাদের সাথে বান্তে খুব সুসম্পর্ক ছিল, অনেকে আমরা বান্তেকে খুব খুব মিস করছি, খুব কষ্ট হচ্ছে। আমরা প্রার্থনা করি, আমরা অন্তর থেকে চাই দীপঙ্কর পান্তের এরকম হঠাৎ চলে যাওয়া, কেন পান্তেকে হঠাৎ চলে যেতে হলো, তার যেন সুষ্ঠু তদন্ত হয়। আপনারা যারা বাংলাদেশে আছেন, আমরা ফেসবুকে পোস্ট দিয়ে শুধু নয়, একটা জনমত তৈরি করে একটা আন্দোলন তৈরি করুন যাতে পান্তের সুষ্ঠু তদন্ত হয়। বান্দর যদি সুইসাইড করে থাকেন, কেন সুইসাইড করলেন? সুইসাইডটা নয় আদতে। যদি করেও থাকেন তাহলে কেন সুইসাইড করতে হলো বান থেকে? কিন্তু এটা
98% সুইসাইড নয়। যদি কিছু ইনসিডেন্ট যদি 2 দিনের মধ্যে হতে হয় তাকে, বান্তের যে দৃঢ় মানসিকতার মানুষ, তাকে সুইসাইড করার মতো মানুষ তিনি নন। কি হয়েছে বান্তের জীবনের সাথে? কেন এই অকালে 52-53 বছর বয়সে দীপঙ্কর বান্তেকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে হলো? এটা আমরা সুস্থ তদন্ত প্রার্থনা করি। আপনারা যারা দেশে আছেন, ভিক্ষু সংঘ মহাসভা, 2 মহাসভা, নিকায় নয়, দল নয়, গ্রুপ নয়, কোন গুরু কোন শিষ্য, দীপঙ্কর বান্তে কিরকম মানুষ ছিলেন, ভালো ছিলেন, খারাপ ছিলেন, এগুলো এখন নয়। এখন কাছে হচ্ছে দীপঙ্কর বান্তের মৃত্যুর আসল কারণ এনি খাও প্রেশার ক্রিয়েট করে প্রশাসনের কাছে যে সত্য ঘটনা উদ্ঘাটন করা, এটা হচ্ছে আমাদের কাজ। এটা খুব দরকার ভবিষ্যতের জন্য, আমাদের শিক্ষার জন্য, আমাদের যারা ভিক্ষু সংঘ, আমাদের শিক্ষার দরকার আছে, আমাদের শিক্ষার জন্য এটা খুব দরকার। এবং আমরা কিভাবে এই বাংলাদেশের মধ্যে দিনে দিনে সংখ্যালঘু কমে যাচ্ছে। আমি জানি অধিকাংশ মুসলমান ভালো, কিন্তু কয়েকজন মুসলমান তো বা কয়েকজন মানুষ তো সাম্প্রদায়িক হয়। এখানে কিন্তু যতটুকু মনে হচ্ছে এখানে কিন্তু সাম্প্রদায়িকতা আসেনি, এখানে স্বধর্মের মানুষ যুক্ত থাকতে পারে বেশি। আমি বলছি এখানে স্বধর্মের মানুষ যুক্ত থাকার সম্ভাবনা বেশি। তাই এর সঠিক তদন্ত বের করে প্রশাসন দীপঙ্কর বান্তের এই অকাল চলে যাওয়া, তাহলে তিনি নিশ্চয় শান্তি পাবেন, না হলে তিনিও শান্তি পাবেন না। কেন তাকে চলে যেতে হলো? এই নির্বিকার মানুষটা এরকম সিদ্ধান্ত নিতে পারবেন নয়। তিনি সুইসাইড করার মানুষ নন। আমি বারবার বলছি তিনি সুইসাইড করার মানুষ নন। যদি কোনো কারণে 98% তিনি সুইসাইড করেননি, যদি 2% কোনো কারণে যদি কোনো ইনসিডেন্টে যদি তাকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটা কারো প্রেশারে নিতে হয়েছে, কোনো বাধ্য হয়ে তিনি নিতে হয়েছে। সুইসাইড নোটকে তাকে যদি তিনি লিখেও থাকেন, 80% তার হাতের লেখার সাথে মিল আছে, 20% মিল নাই, কারণ বান্তের হাতের লেখা একটু টানা ছিল, এটা গোট গোট করে লেখা। তো সুতরাং এই একটা সুইসাইড নোট একটা ক্লিয়ারলি হতে পারে না। যারা লাস্ট বান্তাকে দেখেছেন, বান্তার হাতে লেখা দেখেছেন, তারা মিলালে বুঝতে পারবেন। আমি মানছি 80% মিল আছে। আমি যতটুকু বান্তাকে চিনি বা সুমনফল বান্তে যারা আমরা বান্তার সাথে পড়াশোনা করেছি, আমরা জানি যে 80% বান্তার হাতে লেখার সাথে মিল থাকতে পারে। কিন্তু অর্থাৎ কি বান্তের এটা হয়তো প্রেশারও লিখতে পারে। এগুলো ভালো করে তদন্ত হওয়া দরকার। যারা আজকে শ্রদ্ধা বান্তের কে নিয়ে নানাভাবে একটা জনমত তৈরি করার চেষ্টা করেছেন, করছেন, আপনাদেরকে আমি দীপঙ্কর বান্তের বন্ধু হিসাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কালকে বান্তের পোস্টমর্টম হবে, বান্দরবান সদর হাসপাতালে হতে পারে। আপনাদের তীক্ষ্ণ নজর রাখার দরকার, ভিডিওগ্রাফি করা দরকার, এবং চট্টগ্রামেও টাউনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে যাতে সুষ্ঠুভাবে হয়, যেটা হলে বেশি ভালো হবে। যদি সেটা হয়ে থাকে তাহলে আরো বেশি ভালো। কিন্তু আপনারা যারা আছেন তারা একটু বিষয়টা ভালো করে দেখবেন। এই পরিকল্পিত যে কাণ্ড হয়েছে, শ্রদ্ধেয় দীপঙ্কর বান্তের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা। আমি যারা আমাদের কলকাতা এবং সন্নিহিত অঞ্চলে বৌদ্ধরা আছেন, তাদের সকলের কাছে অনুরোধ করব, যে যেদিকে পারেন দীপঙ্কর বান্তের উদ্দেশ্যে পুণ্যদান করুন। আমরা টালিগঞ্জ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে আগামী 20শে জুলাই আষাঢ়ী পূর্ণিমার দিন দুপুর 3টা থেকে আমরা শ্রদ্ধেয় বান্তেরকে পুণ্যদান জানিয়ে তার একটা স্মরণ সভা আয়োজন করছি। আমাদের ইউনাইটেড বুদ্ধিস্ট অর্গানাইজেশন, আমাদের দামাঙ্কুর বৌদ্ধ সভা অফ ইন্ডিয়া, আমাদের অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্ট, প্রত্যেক সংগঠনকে আহ্বান জানাচ্ছি যে আগামী 20শে জুলাই শনিবার দুপুর 3টার সময় আমরা বৈকালিক সংগঠনের মধ্য দিয়ে, অষ্টাবিষ্কার দানের মধ্য দিয়ে আমরা দীপঙ্কর বান্তের স্মরণ সভা আমাদের টালিগঞ্জ সম্বোধে বুদ্ধ বিহারে আমরা অনুষ্ঠিত করব। বিকালে করছি, কারণ যেদিন আষাঢ়ী পূর্ণিমা, তো সেই জন্য সব বান্তা আসতে পারবেন না। তাই বিকালে আমি চেষ্টা করছি যে যারা যারা বান্তারা অতিরিক্ত বান্তা আছেন বিহারের মধ্যে, তারা সেই শ্রদ্ধেয় বান্তাকে বিনোদন জানাবেন। আপনারা যারা দায়ক মন্ডলী আছেন, আপনাদের সকলকে আমি ইনভাইট করছি দীপঙ্কর বান্তের এই স্মরণ সভা, এবং এর মধ্যে আমরা আসল কারণ জানতেও পারবো যে বান্তে কিভাবে কি হয়েছে, কিছুটা আমরা তথ্য পেয়ে যাবো। এক সপ্তাহ সময় আছে। যে যেদিকে পারবেন বিভিন্ন বিহারে শ্রদ্ধেয় বান্তের উদ্দেশ্যে নানাভাবে পুণ্যদান কর্ম সম্পাদন করুন আপনারা, আপনাদের কাছে সেই অনুরোধ। এবং আগামী 20শে জুলাই আমাদের পবিত্র আষাঢ়ী পূর্ণিমা দিনে আমাদের টালিগঞ্জে দুপুর 3টা থেকে বান্তের উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ মেডিটেশন করব। তারপরে আমরা বান্তের উদ্দেশ্যে একটা স্মরণ সভা এবং বৈকালিক সংবাদ অষ্টপুষ্কার দান করব। আপনাদের সকলের কাছে আমি আহ্বান করছি, এখন থেকেই আপনারা যারা যেদিকে পারবেন করুন, এর মধ্যে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু 20 তারিখে পারলে আপনারা সবাই টালিগঞ্জে আসবেন, টালিগঞ্জ সম্বোধে বুদ্ধ বিহারে আসবেন। আমি যেহেতু এখানে বসবাস যাপন করব, আমি আবার 16 তারিখে অর্থাৎ শিলিগুড়ি যেতে হবে। 17 তারিখে আমাদের উত্তরবঙ্গের ভিক্ষু সংঘের মিটিং আছে। আমি 16-17 তারিখে শিলিগুড়ি এবং নাঙ্গারাকাটা থাকবো। 18 তারিখে চলে আসবো।
18 তারিখে শিলিগুড়িতে একটা সংগঠন শেষ করে আমি রাত্রে গায়ে ধরবো। 19 তারিখে চলে আসবো। 19 তারিখে আমেরিকান কনসুলেটে একটা প্রোগ্রাম আছে। 20 তারিখে আমাদের বসবাস আমরা অনুষ্ঠান করবো। আপনাদের সকলকে অনুরোধ করছি, যারা পারবেন আগামী 20 জুলাই শ্রদ্ধেয় দীপঙ্কর পান্তের স্মরণ সভায় আপনারা উপস্থিত থাকবেন। আমাদের নির্ধারিত কয়েকজন বক্তা থাকবেন, শ্রদ্ধেয় পান্তের জীবনীর উপর আলোচনা করবেন। আপনারা যারা যারা পারবেন আগামী 20 জুলাই শনিবার আষাঢ়ী পূর্ণিমার দিন দুপুর 3টের সময় শ্রদ্ধেয় দীপঙ্কর পান্তের স্মরণ সভা এবং বৈকালিক সংবাদের মধ্য দিয়ে আমরা পান্তেকে পুণ্যদান জানাবো। আপনাদের সকলকে মাননীয় ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা। দীপঙ্কর বান্তের এই পরিকল্পিত যে কাণ্ড হয়েছে, বান্তে আজকে আমাদের থেকে বিদায় নিতে হয়েছে, তার সুষ্ঠু তদন্ত হোক। বাংলাদেশ সরকারের কাছে আমাদের ডিমান্ড, বাংলাদেশ প্রশাসনের কাছে আমাদের দাবি যে এই বৌদ্ধ শিক্ষাবিদ, এই বৌদ্ধ প্রখ্যাত ধর্মগুরুর দূতাঙ্গ সদর ডক্টর এফ দীপঙ্কর মাহাতো মহোদয়ের এই পরিকল্পিত হত্যার আসল কারণ আমরা যেন জানতে পারি, সেই অনুরোধ জানিয়ে শ্রদ্ধেয় দীপঙ্কর পান্তের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা পুণ্যদান জ্ঞাপন করে তার একটা কথা, একটা স্মৃতিগুলো আমাদের জীবনের মধ্যে, আমাদের মনের মধ্যে রেখাপাত করছে। বিশেষ করে আমি যেহেতু তার প্রায় 20 বছর ধরে তার সঙ্গী হিসেবে ছিলাম, এই দীপঙ্কর পান্তেকে আজকে হারিয়ে, সেদিন আমাদের সুমনপাল বান্তে যখন কেরালার মধ্যে একটা অনুষ্ঠানে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেদিন যতটুকু আমরা যন্ত্রণা পেয়েছিলাম, যে কষ্ট হয়েছিল, দীপঙ্কর পান্তে আজকে চলে গিয়ে আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে। আমরা তিনজনে একই গাড়িতে একই সাথে এরপর কলকাতায় এসেছিলাম, একই সাথে অনার্স কমপ্লিট করেছি, একই সাথে পড়াশোনা করেছি, একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম। না হওয়ার পর আমি আর সুমনপাল এখানে এসে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে নিই। দীপঙ্কর পান্তে বাংলাদেশে চলে গিয়ে তিনি সেখানে দূতাঙ্গ ব্রত অধিষ্ঠান করে ধ্যান সাধনা করছিলেন। আমরা ভারতীয় হয়ে গেলাম, আমি আর ডক্টর সুমনপাল আমরা ভারতীয় হলাম, তিনি বাংলাদেশে গিয়ে নিজেকে হারিয়ে ফেললেন। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। যতটুকু তথ্য পাচ্ছি, একজন বৌদ্ধ মহিলা এবং একজন ভিক্ষু এর সাথে যুক্ত থাকতে পারেন, যারা পান্তের খুব কাছে সাহসিত ছিলেন। বান্দরবন আদ্য গুহায় যারা ছিলেন তাদের মধ্যে একজন ভদ্র মহিলা, একজন উপাসিকা এবং একজন ভিক্ষু, বান্তের শিষ্য ভিক্ষু এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারেন বলে আমার কাছে খবর এসেছে। আপনারা একটু প্লিজ যারা এর সাথে যুক্ত আছেন তারা একটু চর্চা করে দেখুন, আসল কারণ কি আমরা একটু জানতে চাই। দীপঙ্কর পান্তেকে আমরা ফিরে পাবো না, তার আশ্রমটা যেন রক্ষা হয়, তার যারা গুরুপতি নিবেদিত শিষ্যরা আছেন তারা যেন রক্ষিত হয়, সেই ভিক্ষু শ্রমণরা যেন ঠিকভাবে জীবনযাপন করতে পারে, সে বিষয়ে সকলের সুদৃষ্টি কামনা করছি।